যেদিন যৌতুকের টাকা পুরোটা দিতে পারবে সেদিন তোমার বাবাকে বলবা নাতি নাতনি দেখতে আসতে, এর আগে না। সামান্য টাকা দিতে পারে না, তাদের আবার এত আবদার কেন? শাশুড়ির মুখে কথাগুলো শুনে মাথা নিচু করে থাকে সালমা। হাতের মুঠোতে থাকা ফোনে কল চলমান, ওপার থেকে সবটা শুনছে তার বাবা। এসব শুনে হাতের তালু দিয়ে চোখের পানি মুছে কল কেটে দেয়। অনেক বিশ্রাম নিয়েছো, বাচ্চা হয়েছে 3 দিন হয়ে গেছে, এবার কাজে হাত দাও বলেই মুখ বাঁকিয়ে চলে যায়। এসব কথা শুনে চোখের পানিতে সালমার পুরো মুখ ভিজে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের এই একটা চাপা কষ্ট, যখন তখন তারা যৌতুকের জালে জড়িয়ে পড়ে। বাচ্চা কোলে ঘুমিয়ে আছে, তাকে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তার মুখের দিকে তাকিয়ে শত কষ্ট বুকে চেপে উঠে দাঁড়াই। হাঁটতে কষ্ট হচ্ছে, তাও কাউকে বলতে পারবে না। স্বামী বিয়ের পরই কাজের জন্য শহরে থাকে, সন্তান জন্মের পরও সে আবার কয়েকদিনের জন্য এসে চলে গেছে। ওই মানুষটা শাশুড়ির কথা ছাড়া একটা কদমও দেয় না। এসব ভাবতে ভাবতে উঠে রান্নাঘরের দিকে গেলাম। এদিকে সালমার বাবা মাথা নিচু করে আছে, মনের অজান্তে সবার সামনে থেকে লুকিয়ে কাঁদছে। এই টাকার জন্য নিজের মেয়েকে আর নাতি নাতনিকে দেখতে পারবে না। হঠাৎ ফোন বেজে ওঠে। ওমর, মানে তাদের ছেলের কল তুলতেই সে সবার খোঁজ নেয়। ওমর জানে না তার ভাগ্নে হয়েছে। কাজের চাপে কিছুদিন হলো কল দিতে পারেনি। ভাগ্নের কথা শুনে খুশিতে যেন লাফিয়ে ওঠে ওমর। কিন্তু যখন বাবা তাকে সেসব বলে যা সালমার শাশুড়ি বলেছে, তখন ওমর কিছুক্ষণ চুপ করে থাকে। মনের অজান্তে কয়েক ফোঁটা চোখের জল মাটিতে পড়ে গেল। চাপা কষ্ট বুকে রেখে বাবাকে বলল, চিন্তা করুন আব্বা, আমি কিছু টাকা জমিয়েছি, আমি ছুটি নিয়ে যাব। টাকাগুলো দিয়ে ভাগ্নের জন্য বাজার সদাই করে তারপর দেখতে যাব। আব্বা বলল, কিন্তু বাবা, ওরা তো টাকা চাচ্ছে, কোনো জিনিসপত্র নিলে ওরা নিবে না। ঠিক আছে, আমি তাই ব্যবস্থা করছি বলে ওমর কল কেটে দেয়। সামান্য কিছু টাকা আমার কাছে আছে, টাকাগুলো তার পুরো মাসের খরচ। কিন্তু ভাগ্নে? হঠাৎ অফিসের বস কাব্য তার কাঁধে হাত রাখে। ওমর আটকে ওঠে। আরে ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তুমি গিয়ে ম্যানেজারের কেবিনে দেখা করে এসো। ওমর মাথা নাড়ে। ঠিক আছে স্যার, যাচ্ছি। সেখানে গিয়ে দেখে ম্যানেজার চেয়ারে বসে আছে। ওমরকে দেখে বসা থেকে উঠে বলে, আপনার কাজ বেশ ভালো হচ্ছে, তাই স্যার আমাদের মধ্যে একজনের প্রমোশন ফিক্স করেছেন, আর সেই ভাগ্যবান ব্যক্তি হলেন আপনি। ওমরের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, অবাক হয়ে গেলেন। অবশ্য ওমরের জীবনে এটাই সেরা একটা খবর বলা যায়। এমন সময় অফিসে একটা মেয়ে ঢোকে। প্রমোশন করানোর জন্য মেয়েটির হাতে একটা টাকার বান্ডিল ছিল। টাকাটা স্যারকে দিয়ে অনেক কাকতি মিনতি করছে এবং বোঝাচ্ছে যেন তার প্রমোশনটা করিয়ে দেয়। স্যার মহিলাকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দিল। মিস্টার ওমর, আপনি বেশ ভালো একটা বেতন পাবেন এই প্রজেক্ট থেকে। ওমর চমকে উঠে বলে, স্যার আমার প্রমোশনটা ওই মহিলাকে দিয়ে ওই টাকাটা আমাকে দেওয়া যায় না? ম্যানেজার উত্তর না দিয়ে ছট করে উঠে দাঁড়ায়। ওমর বুঝলো না কেন উনি এমন করলেন, কিন্তু তারপরও ওনার চোখের দিকে তাকিয়ে বুঝলো পেছনে কাব্য মানে বস দাঁড়িয়ে আছে। ওমর পেছনে ঘুরতেই বস বলল, আমার কেবিনে এসো ওমর, আর তোমরা প্রজেক্টের কাজ শুরু করে দাও। বলেই বস হেঁটে বের হয়ে যায় নিজের কেবিনের দিকে। ওমর ভয় পেয়ে যায়, তারপরও হাঁটা ধরলো। কাব্যের কেবিনে যেতেই দেখে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বস ওমর। কেবিনে ঢুকতেই আর চোখে তাকায় কাব্য। স্যার কিছু বলবেন আমাকে? তোমার এত বড় প্রমোশন বাদ দিয়ে তোমার টাকা কেন দরকার? না মানে স্যার, সরি স্যার। কিসের সরি? ওমর খেয়াল করে দেখে বস সোজা তার চোখের দিকে তাকিয়ে আছে। ওমর মাথা নিচু করে থাকে, তারপর তার চোখ ছলছল করে বলে ওঠে, স্যার ছোট থেকে আমার বাবা মা কষ্ট করে আমাকে আর আমার ছোট বোনকে বড় করেছেন। ছোট ছোট ইচ্ছাগুলো মাঝে মাঝে পূরণ হতো, আবার হতো না। বড় হতে চাকরির আশায় ছুটছিলাম, আর ঠিক সে সময় বোনের বিয়ে ঠিক হয় বড় পরিবারে। ছেলে নাকি ভালো, সব ঠিকঠাক, কিন্তু বিয়ের একদিন আগে তারা জানায় যৌতুকের কথা। সে সময় আর পিছানোর উপায় ছিল না। বাবা অনিচ্ছা সত্ত্বেও বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। আমাদের কিছু জমি ছিল, তা বিক্রি করে সেই টাকার অর্ধেক দিয়ে দেন, আর বাকিটা বাকি রয়ে যায়। অনেকভাবে রাজি করিয়ে বিয়েটা হয়, কিন্তু বিয়ের পর থেকে এখন অবধি বোনের মুখ দেখিনি, কারণ টাকাটা বাকি। বোনও সেখানে ভালো নেই, দিন রাত কাজ করে আর কথা শোনে। আমরাও কিছু বলতে পারি না। 3 দিন আগে আমার ভাগ্নে দুনিয়াতে আসে, কিন্তু তারা বলে দেয় টাকা দিতে পারলেই যেন মুখ দেখতে যাই। এই কথাগুলো বলে ওমর কেঁদে দেয়। কাব্য এখনো আর চোখে তাকিয়ে আছে। ওমর চোখ মুছে বসের দিকে তাকিয়ে দেখতেই বস ঠিক তার সামনে এসে দাঁড়ায়। বাসায় যাও, ব্যাগ প্যাক করে অফিসে এসো। কিন্তু স্যার, এই কথা বলে বস চলে গেল। ওমর কিছুই বুঝতে পারলো না। ওমর কিছু না বুঝে সেই অনুযায়ী বাসায় যায়। কিছু জামা কাপড় প্যাক করে অফিসের নিচে চলে যায়। গিয়ে দেখে বস গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখলো অনেকগুলো গিফটের বক্স আর কয়েক প্যাকেট মিষ্টি। তারপর বলল, গাড়িতে ওঠো। স্যার, আমরা কোথায় যাচ্ছি? তোমার ভাগ্নিকে দেখবো আর তোমার বোনের শাশুড়িকে একটা শিক্ষা দিব বলে গাড়িতে ঢুকে যায় বস। ওমর অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু পরে ওমরও গাড়িতে ঢুকে গেল। বোনের শ্বশুর বাড়িতে ঢুকতে দেখলো বোন রান্নাঘরে একা একা কাজ করছে। এরকম দৃশ্য দেখে ওমরের চোখ ভিজে ওঠে। হঠাৎ শব্দ করে কান্না করতে সালমার চোখ পড়ে ভাইয়ার দিকে। সব ফেলে ছুটে যায় আর জড়িয়ে ধরে কেঁদে দেয় সালমা।
কান্নায় যে তীব্র যন্ত্রণা লুকিয়ে আছে, পাশে থাকা বসেরও চোখ ভিজে গেছে। এমন সময় হন করে শাশুড়ি আসলো। ওমরকে দেখা মাত্র বলল, কি নির্লজ্জ রে বাবা, বলেছিলাম টাকা শোধ না করে আসবে না, তা চলেই এসেছো। পাশে থাকা বস কাব্য বলল, কত টাকা দরকার আপনার? শাশুড়ি চোখ বড় করে বলল, আরো 2 লক্ষ টাকা যৌতুক বাকি ছিল, ওই টাকাটা পেলেই হলো। আমি চাচ্ছি আপনার এই বাড়িটা সব বিক্রি করে দিলে কত লক্ষ টাকা নিবেন। এমন কথা শুনে শাশুড়ি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। রাগান্বিত হয়ে বলল, এই স্যামরা, টাকার গরম দেখাস আমাকে? তুই জানোস আমার এই বাড়ির দাম কমপক্ষে 30 লক্ষ টাকা, যা তোদেরকে বিক্রি করলেও পাওয়া যাবে না। সুতরাং বাড়াবাড়ি না করে তোদের 2 লক্ষ টাকা দিয়ে তোদের ভাগ্নির সাথে কথা বলবি, দেখা করবি। এমন সময় বাচ্চা কাদার শব্দ হলো। সালমা বাচ্চা শান্ত করতে দৌড়ে ভিতরে গেল। ওমর চোখের জল মুছে বলল, আপনি রাগ করবেন না, আমি একটু আমার ভাগ্নির মুখ দেখে চলে যাব। চুপ কর ছোট লোক কোথাকার, বোনের সাথে পরামর্শ করে আমাকে সাহায্য করার জন্য বাসায় গুন্ডা নিয়ে এসেছিস। আজকে তোর বোনের একদিন কি আমার একদিন। কথাটা বলেই তিনি দৌড়ে গেলেন ভিতরে। ওদিকে সালমা তাড়াতাড়ি এসে তার বাচ্চাকে শান্ত করতে লাগলো। এমন সময় তার শাশুড়ি এসে চুলের মুঠি ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে সাহায্য করার জন্য বাইরে থেকে গুন্ডা নিয়ে আসতে বলেছিস তোর ভাইকে? তোরা ভাই বোন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? মা বিশ্বাস করুন, ওনাকে আমি চিনি না, আমার ভাই আসবে সেটাও জানতাম না। বেয়াদব মেয়ে কোথাকার, এই বলে তিনি মারধর করতে লাগলেন। এমন সময় ওমর আত্মার বস ঢুকলো। কাব্য তাকে থামিয়ে বলল, আর একবার ওর গায়ে হাত দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই